আন্টি আমাকে থামিয়ে দিয়ে বলল, তুমি আজকে প্রথম আমাদের বাসায় আসছো, মনে করো আমাদের অতিথি, তাই কোনো কথা না বলে বসে পড়ো। আমি আর কিছু বললাম না, টেবিলে বসে গেলাম। তবে আমার আপুকে এখানে দেখে আমার অনেকটাই ভালো লাগছে। দেখে মনে হয় রাসেলের সাথে অনেক সুখেই আছে আপু। তবে আমি শুধু এটাই চিন্তা করছি, কিভাবে এখানে আপুর বিয়ে হলো। ওয়েট ওয়েট, রাসেল আমাকে মরার সময় একটা কথা বলেছিল, তোর জন্য একটা খুশির খবর আছে। হতে পারে এটাই ছিল আমার খুশির খবর। খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে আসলাম। মনটা শুধু রিয়াকে এক নজর দেখার জন্য ছটফট করছে। কোথায় পাবো ওকে? রুমের দরজা লাগিয়ে বসে আছি, কি করব কিছুই মাথায় আসছে না। ও রুমেও তো যেতে পারবো না। তবে কালকে বাসায় যাব, বাবা মাকে এখনো দেখা হয় নাই। জার্নি করার ফলে ঘুম এসে গেল, তাই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম, হোটেল থেকে কিছু খেয়ে আবার রিয়াদের বাসায় গেলাম। যেই সিঁড়ি দিয়ে উপরে উঠবো এমন সময় আন্টি বেশ জোরেই বলল, দাঁড়াও। আমি আন্টির এই কথা শুনে ঘাবড়ে গেলাম। তবে কি ওরা আমার পরিচয় জেনে গেল? হতেও পারে। রাসেল দুই তালাক, এখন আবার আমার দুলাভাই। যদি এখন সব জেনে যাই কি হবে আমার, এটা চিন্তা করে একটু ভয় হতে লাগলো মনের ভিতরে। আমি পিছনে তাকিয়ে বললাম, জি আন্টি বলেন। আন্টি আমার দিকে কটমট চোখে তাকিয়ে বলল, কোথায় গেছিলে? আন্টির কথা শুনে আমার দেহে যেন আবার নতুন করে প্রাণ ফিরে এলো। আমি মনে করেছিলাম আমার পরিচয় মনে হয় জেনে গেছে সবাই। আমি তাড়াতাড়ি আন্টির কথায় জবাব দিয়ে বললাম, আসলে আন্টি বাইরে নাস্তা করতে গিয়েছিলাম। আন্টি বলল, কে বলেছে যেতে? তোমার জন্য তো নাস্তা তৈরি করা হয়েছে, আমাদের পর মনে করো। আমি বললাম, রাতে এমনি আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আর না আন্টি। রাসেল আমার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, তোমাকে আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখি। আর তুমি, আমি জানি তুমি কত ভালো একটা ছেলে, যে নিজের বাবার জন্য সব করতে পারো। আর যাই হোক, সে কখনো খারাপ হতে পারে না। আমি মাথা নিচু করে দিয়ে বললাম, সরি ভাইয়া, আসলে আন্টি আমার জন্য যা করছে এর প্রতিদান আমি তো কখনোই দিতে পারবো না, তাই ওনাকে আর কষ্ট দিতে চাই নাই আমি। আন্টি বলল, এরকম জানো আর না হয়, এখন তুমি উপরে যাও, দরকার পড়লে বলবে আমাকে, কেমন? এই বলে আন্টি ভিতরে চলে গেল। যেই আমি উপরে উঠবো তখন রাসেল আবার বলল, দাঁড়াও। কিরে বাবা, এরা বারবার আমাকে কি পেয়েছে? আমি আবার রাসেলের সামনে গিয়ে বললাম, জি ভাইয়া। রাসেল বলল, তোমার না একটা চাকরির দরকার ছিল, হয়েছে? আমি একটা হাসি দিয়ে বললাম, চাকরি হতে সময় লাগবে ভাইয়া, তবে চাকরি খুঁজছি, যদি কপালে থাকে তো। রাসেল বলল, আমি কিছু করতে বললে পারবে? আমি বললাম, এসব বলে আর লজ্জা দিবেন না, আপনারা আমার জন্য এমনি অনেক করেছেন, আর না। রাসেল বলল, আরে আমার কথাটা তো শোনো। এর মাঝে আপু এসে বলল, তোমার নাম কি? আমি বললাম, জি আপু, আমার নাম দীপু। এই রে, আসল নামটাই তো বলে ফেলেছি। আপু গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে একটা কথা বলার ছিল, বলবো? আমি বললাম, অবশ্যই আপু বলেন। আপু বলল, তোমাকে দেখতে একদম আমার। রাসেল আমার আপুকে ধমক দিয়ে বলল, তোমাকে বলছি এসব বলতে, ভিতরে যাও। আপু আর কিছু বলল না, মুখটা কালো করে ভিতরে চলে গেল। বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো। আমার আপুর মনে আমার জন্য এখনো ভালোবাসা আছে, তবে রাসেল আমার আপুর সাথে এই ব্যবহার করলো কেন? হয়তো ওর চোখে আমি আজীবন খারাপ ছিলাম। রাসেল আমার ধ্যান ভাঙিয়ে বলল, এই ছেলে কি চিন্তা করো? রাসেলের কথায় আমার হুঁশ এলো। আমি তাড়াতাড়ি বললাম, না ভাইয়া কিছু না। আপনি কি যেন বলতে চেয়েছিলেন? রাসেল বলল, ও হ্যাঁ, মনে পড়েছে। দেখো, তোমারও একটা চাকরির দরকার, আমারও একটা লোক দরকার, তুমি যদি চাও তো। আমি বললাম, বুঝে গেছি, আর বলতে হবে না, কি কাজ করতে হবে বলেন আমাকে। রাসেল বলল, এই ধরে নিতে পারো বডিগার্ড, ড্রাইভার, মনে করো এক কথায় যখন আমার বোনের যা দরকার তাই হতে হবে। রাসেলের বোন মানেই তো রিয়া। আহা, কি আনন্দ যে লাগছে আমার, শেষ পর্যন্ত আমি রিয়ার বডিগার্ড হব, কি ভাগ্য যে আমার। আমি খুশি মনে বললাম, আপনারা আমাকে এখানে থাকার জায়গা দিয়েছেন, আপনার কথা কি আমি ফেলতে পারি? অবশ্যই আমি এই কাজ করব। রাসেল বলল, গুড, বেতন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। গাড়ি চালাতে পারো কি? আমি বললাম, পারি। রাসেল বলল, তাহলে তো হয়েই গেল, আর কোনো